সরাসরি চলে যাব ত্রিপুরায়, সেখানে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে রাজ্যে হাসপাতালের ভিতর দুয়ারে গুন্ডার মডেল ঢুকে যাচ্ছে, যে রাজ্যে পুলিশ থানায় দিবালোকে একদিনে দুবার ধারাবাহিকভাবে আক্রমণ করা হয়েছে, থানার ওসি, আইসি, সেকেন্ড অফিসার তালা মেরে ভিতরে টেবিলের তলায় বসে থাকতে হচ্ছে। যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, তাদের যদি এই দুরবস্থা হয়, এই পরিণতি হয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালকে যে ঘটনা আগরতলা ইস্ট মহিলা পুলিশ থানায় ঘটেছে, আপনারা সকলে উপলব্ধি করেছেন, দেখেছেন নিজের চোখে। পুলিশের সামনে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ইন্ধনে দুয়ারে গুন্ডার সব মস্তানরা মাথায় হেলমেট পরে আর হাতে লাঠি সোঁটা নিয়ে নির্মমভাবে আমাদের কর্মীদের, সমর্থকদের, প্রার্থীদের পিটিয়েছেন। সেখান থেকে তারা হাসপাতালে ভর্তি হতে গেছে, হাসপাতালে পর্যন্ত 25 জনের দল নিয়ে ঢুকে পড়েছে। তারা ছুটে ছুটে রাত্রে কাতরাতে কাতরাতে এসছে। কারোর হাঁটুতে স্টিচ, কারোর কোমরে স্টিচ, কারোর মাথায় স্টিচ। এমনকি সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি, যার কাজই হচ্ছে সংবাদ মাধ্যমে কাজ করে সংবাদ সংগ্রহ করা, তাকেও পর্যন্ত ছাড়েনি। কাল দুপুরে 2জন সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর আক্রমণ হয়েছিল, বিকেলবেলা আরও একজন সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে। পুলিশ থানার ভিতরে, এমন না যে রাস্তায় আক্রমণ হচ্ছে, এমন না যে কারোর প্রাইভেট প্রপার্টিতে আক্রমণ হচ্ছে, এমন না যে কোনো খেলার মাঠে আক্রমণ হচ্ছে, এমন না যে কোনো পাড়ায় ক্লাবে ক্লাবে ঝগড়ায় দুপক্ষের হাতাহাতিতে কেউ আক্রমণ করেছে। পুলিশের সামনে, পুলিশের থানার ভিতরে আক্রমণ করা হচ্ছে, আর পুলিশ নীরব দর্শক। আমি প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা আপনাদের কর্তব্যটা পালন করুন। আপনারা মানুষের জন্য কাজ করছেন। জনপ্রতিনিধি বা রাজ্য সরকারে যারা পদাধিকারী, কর্মচারী, সে পুলিশ হোক বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে কেউ হোক, সবার উচিত মানুষের জন্য কাজ করা, মানুষের স্বার্থ রক্ষা করা, এলাকার শান্তি, সংহতি, সম্প্রীতি বজায় রাখা। আপনারা সেটা করছেন না। আজকে সারা দেশের কাছে কয়েকজন বিজেপি নেতাকে খুশি করতে গিয়ে আপনারা ত্রিপুরার যে ভাবমূর্তি তৈরি করছেন, ত্রিপুরাকে আপনারা 50 বছর পিছিয়ে দিচ্ছেন। আমি ত্রিপুরার প্রশাসন, ত্রিপুরার মা ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব যে দয়া করে, বিশেষ করে প্রশাসনকে, রাজ্যটাকে কারোর কথায়, কারোর পৈতৃক সম্পত্তি ভেবে যাচ্ছে তাই করা বন্ধ করুন। যেখানে 7 দিন আগে সুপ্রিম কোর্টের মতো উচ্চ আদালত থেকে রায় দেওয়া হয়েছে যে ঘটনা ঘটেছে বিগত দিনে রাজনৈতিক হিংসার একটা রাজনৈতিক দলের মদতে, সেই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, তার জন্য যেন প্রশাসন সচেষ্ট হয়। প্রশাসন যেন আগামী দিন বিরোধীদের সুরক্ষা সুনিশ্চিত করে এবং গণতান্ত্রিক দেশে প্রত্যেক রাজনৈতিক দলের মানুষের কাছে গিয়ে তাদের কথা বলার অধিকার রয়েছে, সেটা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, সুপ্রিম কোর্টের অর্ডারের পর সেই রাজনৈতিক দল
এই হিংসার ঘটনা আরো যত দিন যাচ্ছে তত বাড়াচ্ছে। পায়ের তলার মাটি সরে গেছে বলে আমি বিপ্লব বাবুকে অনুরোধ করব, আপনি এতটাই নির্লজ্জ হয়ে গেছেন যে ভারতবর্ষের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, আপনাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে। আপনি যে সময়টা মানুষের উপর অত্যাচার করছেন, বিরোধীদের উপর অত্যাচার করছেন, হেলমেট বাহিনী বাইক বাহিনীদের পাঠিয়ে তাণ্ডব করছেন পাড়ায় পাড়ায়, এই সময়টুকু যদি উন্নয়নমূলক কর্মসূচিতে দিতেন তাহলে আজকে ত্রিপুরার এই অবনতি বা পরিণতি হতো না। যেখানে সুপ্রিম কোর্টের মতো আদালতের রায় রয়েছে যে পরবর্তীকালে যদি এরম ঘটনা ঘটে তাহলে আদালত কিন্তু ছেড়ে কথা বলবে না। আমরা সুপ্রিম কোর্টে মুভ করেছি আজকে সকালে, মামলা মেনশন করা হয়েছে কন্টেম্পট অফ কোর্ট, আদালত অবমাননার মামলা আমরা ফাইল করেছি। সেই মামলা গ্রহণ করা হয়েছে, আগামীকাল শুনানি। আমি ত্রিপুরার মা ভাই বোনদের আশ্বস্ত করে বলতে পারি যে আর চারটে রাজনৈতিক দলের মতো তৃণমূল কংগ্রেস নয়। প্রথম দিন থেকে আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে যাতে আমরা বাড়িতে বসে যাই, বিশেষ করে মহিলাদের উপর যেভাবে তাদের নিগ্রহ করা হচ্ছে, যেভাবে ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে অত্যাচার করা হচ্ছে, ভারতবর্ষে কোনোদিন আমরা এই ঘটনা দেখিনি। আমি ত্রিপুরার মা ভাই বোনেদের উদ্দেশ্যে বলবো যে সুপ্রিম কোর্ট যা রায় দিক আমরা সে রায় মাথা পেতে নেব। আর আগামী 25 তারিখ যদি নির্বাচন হয়, আপনাদের নিজেদের মূল্যবান ভোট আপনাদের দিতে হবে, নইলে এ পরিস্থিতির বদল হবে না। আমরা মাঠে ময়দানে থেকে লড়াই করছি, আমরা শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ত্রিপুরার মা ভাই বোনেদের জন্য থেকে লড়াই করব, এক ছটাক ময়দান ছেড়ে কোথাও যাব না। প্রথম দিন ত্রিপুরায় পা রাখার সাথে আমি এক কথা বলেছিলাম, আজও একই কথা বলছি। আপনাদের আঘাত আমরা মাথা পেতে নিজেদের উপর নেব, কিন্তু সাহস করে মাথা তুলে আপনাদের দাঁড়াতে হবে। আপনাদের ভোট যাতে আপনারা দিতে পারেন, বিপ্লব বাবুর গুন্ডা বাহিনী যাতে আপনাদের ভোট, আপনাদের গণতান্ত্রিক অধিকার ভুলণ্ঠিত করে, হরণ করে, জোর জবরদস্তি গায়ের জোর প্রয়োগ করে কেড়ে নিতে না পারে, এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আপনাদের একটা ভোট আগামী দিন আগরতলার ভবিষ্যৎ ঠিক করবে, ত্রিপুরার ভবিষ্যৎ ঠিক করবে। এই একটি ভোট ঠিক করবে যে আপনি আগামী দিন পাড়ায় পাড়ায় হেলমেট পরা দুয়ারে গুন্ডা চান না, আগামী দিন আগরতলার জন্য নবরত্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ত্রিপুরা এবং আগরতলা ঘোষণা করার জন্য যে ইস্তাহার আমরা প্রকাশ করেছি, সেই আগরতলাকে ভারত সবাই যাতে আমরা এক নম্বরে প্রতিষ্ঠিত করতে পারি, সেই সিদ্ধান্ত আপনাদের এই নির্বাচনে নিতে হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা অনাচার চান, অত্যাচার চান, অপশাসন চান, না শান্তি চান, উন্নয়ন চান, সংহতি চান। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সুযোগ দিয়েছিলেন একটা রাজনৈতিক দলকে 25 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে, কিন্তু যাদেরকে সুযোগ দিয়েছেন 3 বছরের মধ্যে রাজ্যটাকে প্রায় 50 বছর পিছিয়ে দিয়েছে। যে সুপ্রিম কোর্ট মানে না, হাইকোর্ট মানে না, ডিস্ট্রিক্ট কোর্ট মানে না, লোয়ার কোর্ট মানে না, জুডিশিয়ারি মানে না, গণতন্ত্র মানে না, যে রাজনৈতিক দলের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কোর্ট আমি মানি না, আমি রাজ্যের মাইবাপ। আপনারা এই ত্রিপুরা চেয়েছিলেন যেখানে ডাক্তারদের উপর হামলা করা হচ্ছে, হাসপাতালে ডাক্তার রোগী নিরাপদ নয়,
কোর্টে আইনজীবী নিরাপদ নয়, পাড়ায় পাড়ায় মানুষ নিরাপদ নয়, থানায় পুলিশ নিরাপদ নয়, আর বিরোধীদের কথা তো ছেড়েই দিন। রোজ 10টা করে গাড়ি ভাঙছে, আর কখনো এর মাথা ফাটানো, এর পায়ে মারা, ওর কোমর ভাঙা, এই হচ্ছে ত্রিপুরা মডেল, ডবল ইঞ্জিন সরকার। আগরতলার মানুষকে ঠিক করতে হবে আপনারা কি মডেল চান। আপনারা দুয়ারে সরকারের মডেল চান না দুয়ারের গুন্ডার মডেল চান? আমি আগে যখন সভা করে গেছিলাম আমি বলেছিলাম যে এই লোকগুলো যারা আজকে গিয়ে দাপাদাপি করে বেড়াচ্ছে বিজেপির ছত্রছায়ায় থেকে, 25 বছর সিপিএম এর ছত্রছায়ায় ছিল, এবং আগামী দিন যখন সরকার পাল্টাবে তৃণমূল কংগ্রেসের পায়ে এসে পড়বে। রাস্তা দিয়ে হাঁটবে, কাকে ভোট দেবে, কি পড়বে, কার সাথে কথা বলবে, কোন রাজনৈতিক দলের পথসভায় যাবে, কোন রাজনৈতিক দলের পথসভায় যাবে না, কাকে ফোন করবে, কি পছন্দ কি অপছন্দ, প্রকাশ করার মতো স্বাধীনতা আপনাদের নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর যে অবস্থা করেছে পুরসভাটার, রাস্তা থেকে শুরু করে, আলো থেকে শুরু করে, নিকাশি ব্যবস্থার চূড়ান্ত অবনতি। আমরা একের পর এক প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা প্রতিশ্রুতি যখন দিই আমরা পালন করি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে দাঁড়িয়ে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, আপনাদের অনেক আত্মীয় স্বজন যারা বাংলায় আছে দরকার হলে ফোনে কথা বলবেন, আশ্বস্ত হয়ে তারপর তৃণমূলকে ভোট দেবেন। লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেছিল, আজকে চালু করেছে। কন্যাশ্রীর কথা বলেছিল, আজকে চালু করেছে। স্বাস্থ্যসাথী চালু করেছে, রূপশ্রী চালু করেছে, বিনা পয়সায় রেশন চালু করেছে। পৌরসভাগুলোতে জলের জন্য কোনো আলাদা করে টাকা লাগে না। বাংলা জুড়ে যে কটা পুরসভা বা কর্পোরেশন আমাদের হাতে রয়েছে বা নিয়ন্ত্রণে রয়েছে সব বিনা পয়সা। যুবশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করে দেখিয়েছে। আর আপনাদের ডবল ইঞ্জিন সরকার, যাদেরকে আপনারা ভোট দিয়েছিলেন, একদিকে এখানে একটা ছোট চোর বসিয়ে চুরি করছে, আর উপরে আরো দুজন বসে চুরি করছে, ডবল চোর। আর কেউ কাউকে ধরবে না তো। ডবল ইঞ্জিন সরকার, যত ইচ্ছা চুরি করো। আপনি দেখুন দেশের কি অবস্থা। এই যে তেলের দাম কমিয়েছে, শুনে রাখুন, কত টাকা কমিয়েছে? 5 টাকা 7 টাকা। কেন কমিয়েছে? বাংলায় হেরেছে বলে। ঠেলায় না পড়লে, কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাংলায় হেরেছে, মন্ত্রিসভার রদবদল হয়েছে, 3টে রাজ্যে মুখ্যমন্ত্রী বদল হয়েছে, সাংগঠনিক রদবদল হয়েছে, পেট্রোলের দাম কমেছে, ডিজেলের দাম কমেছে, তার সাথে ফার্ম ল, কৃষি বিল প্রত্যাহার করা হয়েছে। আর যদি তৃণমূল কংগ্রেস জায়গায় জায়গায় গিয়ে এদের সাথে মোকাবিলা না করে, বিরোধী বলে সারা দেশে কেউ নেই। আপনারা তো এতদিন ধরে, বিশেষ করে 2018 সাল থেকে সিপিএম কংগ্রেসকে দেখছেন, আপনারা বলুন তো এটা মাঠে ময়দানে রয়েছে? আমি কোনো দলকে অসম্মান করছি না, কিন্তু গাছ তোমার নাম কি, ফলেই পরিচয়, ফলেরও পরিচয়। এটা মাঠে ময়দানে নেই। আর আমাদের মামলা করে, হামলা করে, এত চেষ্টা করে আটকাতে পারছে না। যেন তেন প্রকারে গায়ের জোরে রাজ্যটাকে দখল করে রাখবো, যা ইচ্ছা তাই করব, এই মানসিকতা তৈরি হয়ে গেছে। এখন নায়কতন্ত্র। 37-38 লক্ষ ত্রিপুরাবাসীর কোনো দাম নেই। একটা লোক যা চাইবে তাই করবে, আর দিল্লি থেকে রিমোট কন্ট্রোল টিপবে, আর এখানে চ্যানেল চেঞ্জ হবে। আপনারা এই সরকার চেয়েছিলেন? আমি আপনাদের অনুরোধ করব, একের পর এক ঘটনা আপনারা দেখেছেন। আজকে প্রায় 100টার উপর আমরা এফআইআর করেছি।
একটা লোককে গ্রেপ্তার করা দূরের কথা, কাউকে ডেকে থানায় একটা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। এই গণতন্ত্রের অবস্থা এই রাজ্যে। আর বিভিন্ন জায়গায় গিয়ে গলা ফাটাচ্ছে, গণতন্ত্র বাঁচাও, বলে ভারত মা কি জয়। আরে মা তো গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ঘর্ষণ করছো, সেই গণতন্ত্রকে হরণ করে ধর্ষণ করে প্রতিনিয়ত বিক্রি করছো, রাস্তায় নিলাম করছো, আর বলছো ভারত মায়ের জয়। লজ্জা লাগে না? রাস্তায় কেউ বেরোতে পারবে না। 11 জন মহিলা প্রার্থী এখনো পর্যন্ত আমাদের, যাদের উপর আক্রমণ করা হয়েছে। আপনি ভাবতে পারেন, আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্ট মান্যতা দিয়েছে, সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, এবং বলেছে এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। সুপ্রিম কোর্টকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে এই সরকার। এই দৃষ্টান্ত কোনোদিন আমরা দেখেছি? আগামী প্রজন্মের কাছে কি দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে এই সরকার? আজকে যদি আপনার এই পরিস্থিতি হয়, আপনি ভাবুন আগামী 2 বছর পর আপনার কি পরিস্থিতি হবে। আপনি বিজেপিকে ভোট দিয়েছিলেন এলাকার উন্নয়নের স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে, রাজ্যে যাতে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় থাকে। আপনি বলুন তো, আজকে রাজ্যে শান্তি রয়েছে? আজকে দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে ত্রিপুরা রাজ্যে। কেন? কোনো শিল্প নেই। কেন? এই পরিস্থিতি থাকলে কর্মসংস্থান হবে? কটা শিল্প আসবে? এই যদি পরিস্থিতি হয়, রোজ বোম পড়ছে, বন্দুক দিয়ে মারছে, গুলি মারছে, ডান্ডা দিয়ে মাথা ফাটাচ্ছে, কোমর ভাঙছে, হাঁটু ভাঙছে, হাত ভাঙছে, পা ভাঙছে, হসপিটাল ভাঙছে, থানা ভাঙছে, কোর্ট ভাঙছে, গাড়ি ভাঙছে। এ তো ভাঙার রাজনীতি। ভেঙে দাও, গুড়িয়ে দাও, হাঁটিয়ে দাও, মিটিয়ে দাও। এই ভাঙার রাজনীতিতে, আগুন জ্বালিয়ে দেওয়ার রাজনীতিতে কোনোদিন উন্নয়ন হতে পারে? আমরা ভেঙে দাও, গুড়িয়ে দাও রাজনীতির বিরুদ্ধে। আমরা সাজিয়ে দাও, গুছিয়ে দাও রাজনীতির কথা বলছি মানুষকে। আমরা উন্নয়নের পক্ষে। এই একই জিনিস 34 বছর বাংলায় আর 25 বছর ত্রিপুরায় সিপিএম চালিয়ে গেছে। ঋণে জর্জরিত করে দুটো রাজ্যর 12টা বাজিয়ে এখন ঘরে বসে আছে। আর একতরফা বিজেপি লুটপাট করে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। আরে তৃণমূল যখন থেকে এসছে, এদের ভিত নড়ে গেছে। তার কারণ তৃণমূল তো প্রতিবাদ করবে, তৃণমূল তো ছাড়বে না। প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে, প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছে। আমি মাথা নিচু করে ত্রিপুরার মাটিকে এবং মানুষকে প্রণাম জানাচ্ছি। আমি স্যালুট জানাচ্ছি আপনাদের সকলকে। আপনারা যে সাহসের পরিচয় দিয়েছেন, আমি স্যালুট জানাই আপনাদের। জোর জবরদস্তি গায়ের জোরে কোনোদিন মানুষকে দমিয়ে রাখা যায় না। অনেক চেষ্টা করেছিল সিপিএম, অনেক চেষ্টা করেছিল এখানকার বামফ্রন্ট, কোনো লাভ নেই। মানুষ যেদিনকে ঠিক করবে, কেউ বাঁচাতে পারবে না। মানুষের হৃদয়ে তৃণমূল ঢুকে গেছে। তৃণমূলের ব্যানার, হোর্ডিং, ফেস্টুন, প্ল্যাকার্ড এসব ছিঁড়ে তো লাভ নেই। গভর্নমেন্টের গাড়ি দিয়ে তৃণমূলের পতাকা ছেড়াচ্ছে, আপনি দেখেছেন? সেই ভিডিও আমরা সুপ্রিম কোর্টে দিয়েছি। গাড়ির উপর লেখা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আর রাতের অন্ধকারে সেই গাড়ি গিয়ে তৃণমূলের পতাকা খুলছে। কতটা নির্লজ্জ হলে আজকে এই জায়গায় পৌঁছাতে পারে? পায়ের তলার মাটি সরে গেছে। 3 মাস তো হয়েছে। আগস্টে তো তৃণমূল কংগ্রেস ঢুকেছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখন তো নভেম্বর মাস চলছে। 3 মাসে পায়ের তলার মাটি সরে গেছে। তো 1 বছরে এদের কি পরিণতি করতে পারি ভাবুন, মানুষ যদি সাথে থাকে। আমি তো আপনাদের বলছি, খালি মাথা উঁচু করে আপনারা 25 তারিখ নিজের ভোটটা নিজে কিভাবে দেবেন তার রাস্তা নিজেরা ঠিক করুন। কিভাবে দেবেন, বুদ্ধি লাগিয়ে, মাথা খাটিয়ে নিজের ভোট নিজেকে দিতে হবে। আপনি যাকে ইচ্ছা ভোট দিন, তৃণমূলকে দিন, সিপিএমকে দিন, বিজেপিকে দিন, কংগ্রেসকে দিন, নির্দলকে দিন, যাকে ইচ্ছা দিন। গণতান্ত্রিক অধিকার আপনাকে প্রয়োগ করতে হবে। আপনার ভোট গিয়ে যেন দুয়ারে গুন্ডা না দেয়।
আপনার ভোট যেন গিয়ে বিজেপির মস্তানরা না দেয়, আপনার ভোট যেন কোনোভাবে এরা লুট করতে না পারে। আপনার নিজের ভোট আপনি খালি দিন। আমরা যেটুকু মানুষের ভালোবাসা আবেগ বুঝতে পেরেছি ত্রিপুরার মাটিতে, এদের পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি তাই সবাইকে বলবো, এবং সংবাদ মাধ্যমের যারা আছে, আপনারা যে সাহস দেখিয়েছেন কালকে, আমি আপনাদের সকলকে স্যালুট জানাই। যেভাবে কালকে আগরতলা ওয়েস্ট যারা যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিল, লাইভ ভিডিও অনেক চ্যানেল দেখিয়েছে, যে বুম ধরে কথা বলতে বলতে যেভাবে একটা মব লাঠি সোঁটা নিয়ে তেড়ে এলো, এবং তারপরেও আপনারা জায়গা ছেড়ে যাননি। আপনারা জীবন বাজি রেখে সাধারণ মানুষের কাছে সংবাদটা তুলে ধরেছেন। আমি কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। এই যৌথ লড়াই আমাদের সকলকে একসাথে লড়তে হবে। আমরা রাজনৈতিক কথা বলবো, আপনারা সঠিক কথাটা মানুষের কাছে পৌঁছান, এইটুকুই আপনাদের অনুরোধ করব। সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছান, সঠিক বিষয়টা মানুষের জ্ঞাতার্থে আনুন, তারপর মানুষ ঠিক করুক মানুষ কাকে গ্রহণ করবে, কাকে বর্জন করবে। গণতন্ত্রের মানুষই শেষ কথা। আমি সেই কারণে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো, এবং এখানে যারা আছে কারোর যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি একে একে উত্তর দেবো। হাত তুলে করবেন, একে একে করবেন। আর কিছু প্রশ্ন করার আগে নিজের নাম আর কোন সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব করছেন আপনি সেটা দয়া করে বলবেন। The party which has been surviving on political lines is accusing us to divide the society on political agenda. If the party can show one instance, I can give you 2,500 instances in the last 1 year, be it Tripura, Madhya Pradesh, Bengal, or any part of the country. If the BJP unit in Tripura or Bengal or anywhere in the country can give me one instance where Trinamool has tried to divide the society on lines of religion, I will quit politics forever. It's an open challenge. Your network has a good research team, put them to some work and use, and next time when you come with the clip. All right? অভিষেক, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বলছেন 100টা মতন আপনাদের অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু ভোটের পরে এই সমস্ত মানুষ যারা আপনাদের ভোট দেবেন তাদের, এবং যারা আপনাদের কর্মীরা রয়েছেন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা আপনারা ভাবছেন? নিশ্চিতভাবে সে কারণেই আমরা সুপ্রিম কোর্টে একটা আদালত অবমাননার মামলা আজকে ফাইল করা হয়েছে। সুপ্রিম কোর্ট সেটা অ্যাকসেপ্ট করেছে, আগামীকাল হিয়ারিং রয়েছে। আমরা বিশ্বাসী এবং আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট এটা আগামী দিন বিচার করবে, এবং কি কি ঘটনা ঘটেছে আমরা বিস্তারিত 1, 2, 3, 4 করে দিয়েছি। যে সুপ্রিম কোর্টের রায় আসার পরে 100টা ঘটনা তো আগে ঘটেছে, রায় আসার পরে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে পুলিশ এফআইআর করার, প্রথমত এফআইআর নিচ্ছিলই না, আর এফআইআর নেওয়ার পর কমপ্লেন নেওয়ার পর একটা দোষীকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। এটা সুপ্রিম কোর্টকে আমরা অবগত করেছি, মাননীয় বিচারপতির জ্ঞাতার্থে আমরা এনেছি, আদালতের জ্ঞাতার্থে আমরা এনেছি, এবং আমরা আশাবাদী যে আগামীকাল সুপ্রিম কোর্ট এর নিশ্চিতভাবে বিচার করবে। অর্ণব, এবিপি আনন্দ থেকে। এই যে সায়নী ঘোষকে যে গ্রেফতার করা হয়েছে, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাকে তো খুনের মামলা দেওয়া হয়েছে, তো এইটা নিয়ে আপনারা কি বলবেন? আপনারা সকলে কালকে এখানে ছিলেন, আপনারা দেখেছেন যে সায়নীকে ক্রিমিনাল ইন্টিমিডেশনের মামলা দেওয়া হয়েছে এবং অ্যাটেম্প টু মার্ডার। কাকে মার্ডার করার অ্যাটেম্প করা হয়েছে প্রশাসন চিহ্নিত করতে পারছে না। কি ক্রিমিনাল ইন্টিমিডেশন বলতে পারছে না। ফলস মামলা ইমপ্লিকেট করা হচ্ছে। একটা মহিলাকে কেন গাড়ি থেকে বসে সে একটা স্লোগান দিয়েছে, বলেছে খেলা হবে। তাহলে খেলা হবে তো ভারতের প্রধানমন্ত্রী বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, কে বলেনি? যারা ভারপ্রাপ্ত ওখানের অবজারভার থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী সবাই এসে এসে খেলা হবে বলেছে। এমনকি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে
কুরুচিকরভাবে ব্যঙ্গ করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিদি ও দিদি বলে, সেটা ক্রিমিনাল ইন্টিমিডেশন না? ভারতবর্ষের আইন এখন বিজেপির নেতাদের জন্য একরকম আর অন্যান্য দেশবাসীর জন্য একরকম হয়ে গেছে। আমরা সেই কারণেই কোর্টে গেছি, কোর্টের দ্বারস্থ হয়েছি এবং আমরা আশা করি কোর্টের বিচার নিশ্চিতভাবে করবে। যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আজকে তৃণমূলের যদি কিছু না থাকে এত ভয় কেন? কুণাল ঘোষকে ইতিমধ্যে 10 বার ডেকে পাঠানো হয়েছে, কখনো দেবাংশুকে অ্যারেস্ট করছে, কখনো সুদীপকে অ্যারেস্ট করছে, কখনো জয়াকে অ্যারেস্ট করছে, কখনো আমার বিরুদ্ধে মামলা করছে। কেন? তৃণমূলকে ভয় পেয়েছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বিজেপি ভয় পেয়েছে আর বিজেপির শেষের শুরু হয়ে গেছে। সেই কারণে একটা মহিলাকে আজকে ফলস কেসে ইমপ্লিকেট করা হচ্ছে এবং আমরা আশা করব কোর্টের বিচার করবে। দাদা, বিশ্ববাংলা সংঘ থেকে সোমনাথ বলছি। ত্রিপুরা সিপিআইএম এর পক্ষ থেকে একটা লিখিত বিজ্ঞপ্তি জারি করে আজকের কালকের যে ঘটনা সারা দিনভর ঘটেছে তার অত্যন্ত নিন্দা করা হয়েছে। সেখানে সায়নী ঘোষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার কথাও বলা হয়েছে এবং তৃণমূলের নেতা কর্মীদের উপর মারার কথাও সিপিএম এর পক্ষ থেকে আজকের বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে। ত্রিপুরা সিপিএম এর পক্ষ থেকে কী বলবেন? আমি সে বিজ্ঞপ্তি গতকাল দেখেছি, যে বিজ্ঞপ্তি সিপিএমের তরফ থেকে জারি করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমি আরও খুশি হতাম তারা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করতো এবং ময়দানে থাকতো। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের যখন লড়াই, এই লড়াইটা তো ভার্চুয়াল না, এই লড়াইটা মাঠে ময়দানের লড়াই। কোথাও একটা স্টেটমেন্ট রিলিজ করে নিশ্চিতভাবে সমবেদনা, সহমর্মিতা বা একটা সাপোর্ট জানানো যায়, কিন্তু যদি রাস্তায় না থাকি লড়াইটা একতরফা হয়ে যায়। এতদিন একতরফা ছিল। তৃণমূল কংগ্রেস আসার পর একটা বিরোধী দলের জায়গা মানুষ দেখতে পেয়েছে, একটা বিরোধী শক্তির উত্থান ত্রিপুরার মাটি উপলব্ধি করেছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, কংগ্রেস হোক বা সিপিএম হোক, যারাই বিজেপির বিরুদ্ধে, আপনারা যদি লড়াই করতে চান মাঠে ময়দানে নেমে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন। এতদিন তো চেষ্টা করেছেন, পারেননি, সেই কারণে আমরা এসেছি। আজকে সবাই যদি সবকিছু করতে পারতো তাহলে তৃণমূল কংগ্রেসকে অন্য রাজ্যে যাওয়ার দরকার প্রয়োজন হতো না। 3 বছরে যদি রাজ্যটার এই পরিণতি করতে পারে, এরা যদি 5 বছর 10 বছর থাকে, আপনি ভাবুন কি অবস্থা হবে। 3 বছরে যদি রোজ বেকারত্বের সংখ্যা গিয়ে তলানিতে ঠেকে, তাহলে 10 বছর পরে রাজ্যের পরিণতি বা অবস্থা কি হবে? সুতরাং যত তাড়াতাড়ি এদেরকে সরানো যায় রাজ্যের তত মঙ্গল। তাই যারাই বিবৃতি জারি করছে বা বিজ্ঞপ্তি জারি করছে, আমি সকলকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো, কিন্তু একই সাথে আমি আপনাদের অনুরোধ করব যে লড়াইটা শুধুমাত্র কাগুজে নয়, কথায় আছে কাগুজে বাঘ, আমাদের মাঠে নেমে লড়াই করতে হবে। আর যে ভাষায় বিজেপি বোঝে, এরা তাকেই ভয় পায় যারা একে চ্যালেঞ্জ করতে পারবে, যারা একে হারানোর ক্ষমতা রাখে। সিপিএম বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে না, ধ্রুব সত্য। কারোর যদি খারাপ লাগে আমাকে তাও বলতে হচ্ছে, কংগ্রেস এদেরকে হারানোর ক্ষমতা রাখে না। যদি ক্ষমতা রাখতো বাড়িতে বসে থাকতো না, গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করত, চোখে আঙ্গুল দিয়ে মানুষকে দেখাতো এটা ঠিক এটা ভুল, এবং তাদের স্বার্থ নিয়ে প্রতিনিয়ত আন্দোলন গড়ে তুলে শাসক দলকে কিভাবে লাইনে আনতে হয় সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস মানুষকে দেখিয়েছে। আমি তাই সকলকে অনুরোধ করব যে এই রাজ্যটা আপনাদের সকলের, যারা সিপিএম করছে তাদেরও, যারা কংগ্রেস করছে তাদেরও, যারা তৃণমূল করছে তাদেরও এবং যারা বিজেপি করছে তাদেরও, রাজ্যের মানুষের স্বার্থে সকলে এক হন এবং এই বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করে এদেরকে যাতে আগামী 14 মাসের মধ্যে রাজ্য ছাড়া করে রাজ্যে একটা উন্নয়নমূলক গণতান্ত্রিক প্রগতিশীল সরকার প্রতিষ্ঠা করা যায়, সেটা যত দ্রুত সম্ভব সুনিশ্চিত করুন।
দাদা রাজা সাহা বলছিলাম সিএন থেকে। দাদা, প্রতি মুহূর্তে এই রাজ্যে যখন এই পুর নির্বাচনের প্রচারে যাচ্ছেন বিজেপি নেতৃত্ব, তারা বারবার হাতিয়ার করছে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা। এবং আজকেও তারা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন, স্বাগত জানাই তাকে, কিন্তু তিনি পশ্চিমবঙ্গে আগে শান্তি ফেরান, তারপর তো তিনি ত্রিপুরা নিয়ে ভাববেন। কি বলবেন এই বিষয়ে? পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার কথা যারা বলছে তারা তো এনএইচআরসিকে লিখেছিল, আমরাও লিখেছি। এনএইচআরসি দেখাতে পারবে পোস্টপোল ভায়োলেন্সে থানা অ্যাটাক করে, থানায় মহিলা পুলিশদের উপর আক্রমণ করে, সাংবাদিকদের মাথা ফাটিয়ে কটা ফুটেজ আছে? আমি আপনাকে এক্ষুনি 10টা ফুটেজ দেবো। এনএইচআরসিকে আমরা লিখেছি, এনএইচআরসি কোনো ব্যবস্থা নেবে না। তার কারণ কি? একজনের অঙ্গুলি হেলনে চলে। পোস্টপোল ভায়োলেন্সের ফুটেজ দেখান না আমাকে, যে সাংবাদিকদের নিগ্রহ করা হয়েছে, পুলিশ থানা র্যানস্যাক করা হয়েছে, হাসপাতালে ঢুকে ভাঙচুর করা হয়েছে। আমাদের স্টেট কনভেনার, তার বাড়ি কালকে হামলা করা হয়েছে, বাড়ি র্যানস্যাক করা হয়েছে। রুগী হাসপাতালে ভর্তি, হাসপাতালে গিয়ে বোম বন্দুক নিয়ে ঢোকা হচ্ছে, আর তারা বলছে পোস্টপোল ভায়োলেন্সের কথা। আমি ওই জন্য প্রথমেই বললাম যে যারা গণতন্ত্র বাঁচাও বলে গলা ফাটায়, ত্রিপুরা এসে আগে দেখুক কি অবস্থা। আর এনসিআরবির ডেটা দেখুন না, নর্থ ইস্টে সব থেকে ভায়োলেন্স কোথায় হয়েছে, পলিটিক্যাল ভায়োলেন্স? আমার ডেটা না, আমার পরিসংখ্যান না, অমিত শাহ দপ্তরের পরিসংখ্যান। উত্তর পূর্ব ভারতের সব থেকে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে এই ত্রিপুরা রাজ্যে, সব থেকে বেশি রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা। এনসিআরবির ডেটা বলছে, হোম মিনিস্ট্রির ডেটা বলছে। তারা প্রশ্ন করে কোন মুখে? বাংলায় যান না, বাংলায় আপনারা কোনোদিন আক্রান্ত হয়েছেন? বলতে পারবেন? এত সাংবাদিক রয়েছে, বাংলায় বলতে পারবেন যে এইভাবে বাইট দিতে দিতে পুলিশকে টেবিলের তলায়, স্টেশন বন্ধ করে, তালা লাগিয়ে একটা অন্ধকার ঘরে লুকিয়ে থাকতে হচ্ছে? সায়নী ঘোষ অ্যারেস্ট হলো আগরতলা ইস্ট উমেন পুলিশ স্টেশন, তাকে নিয়ে গেল আগরতলা ওয়েস্টে। কেন? থানা সেফ নয়। এতটাই অবনতি এই রাজ্যের। এক থানা অ্যারেস্ট করেছে আর রাত্রিবেলা আর এক থানায় শিফট করেছে। কেন? ওই থানায় যদি সব কিছু ঠিক থাকে, ওই থানায় যদি শান্তি প্রতিষ্ঠিত থাকে, তাহলে সায়নী ঘোষকে আগরতলা ইস্ট মহিলা পিএস থেকে কেন আগরতলা ওয়েস্টে শিফট করা হলো? থানার কর্মীরা আক্রান্ত, ওসি আক্রান্ত, এসডিপিও আক্রান্ত, অ্যাডিশনাল এসপি আক্রান্ত, কাউকে ছাড়ছে না। আমি সেই জন্য প্রশাসনকে করজোড়ে অনুরোধ করছি, আপনাদের উপর আমার কোনো রাগ অভিমান নেই, আমি হাত জোর করে আপনাদের বলবো যে আপনারা মানুষের জন্য আজকে কাজ করার জন্য কর্তব্যরত। আপনারা কাজ করেছেন, নিজেদের জীবন সমর্পণ করেছেন, কেউ আইপিএস হয়েছেন, কেউ আইএএস হয়েছেন। কাঁধে অশোক স্তম্ভ রয়েছে, বিজেপির পদ্মফুল নয়, এটা ভুলে যাবেন না। মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে, মানুষের স্বাধীনতা মানুষকে ফিরিয়ে দিতে হবে। আমরা তো আহামরি কিছু বলছি না। ভোট নির্বাচন হচ্ছে, নির্বাচনে প্রচার করতে গেলে পারমিশন দেওয়া হয় না। আরে যেখানে সবার পারমিশন নেই সেখানে ভোট হবে কোত্থেকে? যেখানে পুলিশ নিজে স্বীকার করছে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে পলিটিক্যাল টেনশনের কারণে, আমরা সবার অনুমতি দিতে পারছি না, দুদিন পর সেখানে সেই পুরসভায় ভোট হবে কি করে? এই প্রশ্ন সাধারণ মানুষের মুখে, সাধারণ মানুষের হৃদয়ে জাগছে না? আমরা সেটা সুপ্রিম কোর্টকে বলেছি যে 22 তারিখ সকালে যদি বা 21 তারিখ সারাদিন যদি এই পরিস্থিতি হয়, 25 তারিখ শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে কি করে? সুষ্ঠুভাবে ভোট হবে কি করে? এ তো অসম্ভব। আর যারা রেসপন্সিবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর যারা বলছে গণতন্ত্র নেই বাংলায়, বাংলায় যান, গিয়ে দেখে আসুন। বাংলায় বিজেপির নেতারা আসে না? বাংলায় নির্বাচনের পর কটা বিজেপির নেতার নাম কি? দিলীপ ঘোষ মার খেয়েছে, সুবল ভৌমিক স্টেট কনভেনার তৃণমূলের, বাড়ি ভেঙেছে কালকে। শুভেন্দু অধিকারী মার খেয়েছে, সুকান্ত মজুমদার মার খেয়েছে, কারোর গায়ে একটা আঁচড় পড়েছে?
দেখান না একটা ফুটেজ, দেখাতে পারবেন? যে অভিযোগগুলো করছেন বলতে পারবেন? বাংলার মানুষ বুঝতে পারছে ত্রিপুরা দেখে যে এরা যদি বাংলায় আসতো, খালি ট্রেলারটা দেখলো যে কি পরিণতি হতো রাজ্যটার। আমি বাংলার মানুষকে ধন্যবাদ জানাই, দূরদর্শী, পথ দেখিয়েছে সারা ভারতকে। বাংলার মানুষকে ভুল। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপি খাতা খুলতে পারবে না যদি মানুষ ভোট দিতে পারে। মানুষের সাথে কথা বলে যেটুকু বোঝা গেছে, এরা বলছিল না 51টা ওয়ার্ড আছে, তৃণমূল কংগ্রেস তো প্রার্থী দিতেই পারবে না। তৃণমূল কংগ্রেস 51টায় প্রার্থী দিয়েছে, বিজেপি 50টায় প্রার্থী দিয়েছে, তার থেকে একটা বেশি প্রার্থী আমরা দিয়েছি। আমরা আশাবাদী, গণতন্ত্রে মানুষই শেষ কথা। যদি মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আর সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হয়, বিজেপির শেষের শুরু আগরতলা করে দেবে। অভিষেকবাবু নমস্কার। উনি একটা করেছিল আগে, ওনাকে জিজ্ঞেস করতে দিন, তারপর আপনি করবেন। Mr. Ratanlal Nath, who is the Law Minister and Senior BJP Leader of Tripura, told in a press conference that Trinamool Congress, CPIM and Congress are in a shadow alliance, and they are trying to sort of go through backdoor in power in Tripura. How do you react to that? Thank you. So why didn't you say that 4 months back before we came? Now Trinamul's entry into Tripura has rattled them. They are bewildered, they are perplexed, they are scared, and they are scared to death. They know their days in the government are numbered, and it is Trinamool who is going to win the state lock, stock and barrel. Period. অভিষেকবাবু নমস্কার। হেডলাইন্স ত্রিপুরা থেকে অলোক। প্রথম দুটো প্রশ্ন, পূর্ণাঙ্গ রাজ্য কমিটি কবে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের? আর দ্বিতীয়ত হচ্ছে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি একলা চলো নীতিতে বিশ্বাসী না জোট নীতিতে চলবে? সবই যদি আজকে বলে দিতে, তাহলে ভবিষ্যতের জন্য কি থাকবে? একটু দেখুন আস্তে আস্তে কি হয় কি না হয়। আর কমিটি ঠিক টাইমে প্রকাশিত করা হবে। আপাতত স্টিয়ারিং কমিটি করা হয়েছে। নির্বাচন যেহেতু ঘোষণা করা হয়েছে, নির্বাচনের মধ্যে কমিটি ডিক্লেয়ার করা যায় না, আপনারা জানেন। ঠিক টাইমে আমরা করে দেবো। ব্লক কমিটি নয়, আমরা একদম বুথে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। 3332টা না 52টা বুথ আছে, প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি হবে। অভিষেকবাবু, প্রসেনজিৎ কথা বলছিলাম পাবলিক নাও থেকে। এদিকে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটা কথা বলেছিলেন যে বাইরে থেকে অসুরের দল আসছে, রাজ্যে দুর্গা আছে, একটা মন্তব্য করেছেন। এবং আপনি যখন এখানে সাংবাদিক সম্মেলন করছেন, বিজেপিও একটা সাংবাদিক সম্মেলন ইতিমধ্যেই চলছে, প্রতিমা ভৌমিক একটা বক্তব্য করেছেন যে বাইরে থেকে বর্গীরা আসছে রাজ্যে লুট করার জন্য। আপনার কি প্রতিক্রিয়া? রাজ্যে দুর্গা আছে মানে দুর্গাটা কে? বিপ্লব দেব? না, নারীদেরকে, মা বোনেদেরকে দুর্গা বলেছেন বিপ্লব দেব। আচ্ছা, তা মা বোনেদের উপরই তো অত্যাচার করা হচ্ছে। তা উনি কি কিছু নারীর মধ্যে দুর্গা দেখতে পান আর কিছু নারীর মধ্যে দেখতে পান না? ওনাকে একটু ক্ল্যারিফাই করে দিতে বলবেন, তারপর আমি নিশ্চয়ই উত্তর দেবো। প্রতিমা ভৌমিক বলছেন যে বাইরে থেকে বর্গীরা আসছে লুট করার জন্য রাজ্যে। আপনার প্রতিক্রিয়া? বাইরে থেকে বর্গীরা আসছে লুট করার জন্য। সরকারে তো তারা রয়েছে, লুট কি করে করবে? যারা এখানে রয়েছে তারাই লুট করছে। থ্যাংক ইউ। Sorry, sir, you're not audible. Can you? This is Pinaki from Northeast Live. The Chief Minister, most probably 3 days back, he has brought a specific allegation that from Tripura, police information was given to the West Bengal Chief Minister and the police regarding drug mafias, those who are staying in a building, a specific building close to the airport. He brought the allegation that no step was taken. Here. No. West Bengal. So he brought the allegation that no step was taken in spite of informing the police and the Chief Minister of West Bengal. Who gave the information to whom? Tripura government has given to the West Bengal police and the Chief Minister of West Bengal of Tripura's drug mafias staying in a specific building in West Bengal. And now he brought the allegation that despite giving the information, no step was taken because West Bengal police and the Chief Minister has taken. It's very simple. Just ask him to make the letter public where he sent the intimation to the state government of West Bengal and let the people judge. It's very simple. No, the allegation is. I'm not talking about allegation. If he has sent some kind of communication to the state government, he should make it public. If I have sent some letter to you
It has gone in the form of some kind of written communication, so he should make that public. That is all I'm asking for. Okay. No, now my question is not that. He had brought a specific allegation that money has been taken from the drug peddlers, and with that money, Trinamool is coming here to destabilize the peace and As harmony. far my understanding is, every drug cases is being monitored by NIA. It goes into the purview of NIA straight away. NIA is into the hands of his political bosses. So it will be hilarious for me to believe that NIA officers are listening to Mamata Banerjee and not listening to Amit Shah. Is that what you're trying to say? No, I'm not trying to say that. Then he is trying to say that. Exactly. He should bring it to the purview of NIA, and NIA should act and do the needful. It's very simple. If it's something which is related to drugs and contraband items, it should be the NIA. You have seen how active NIA was in Shah Rukh Khan's son's case. So why is he not able to do the same thing if it's requested by Biplab Dev? And my next question is, sir, today a team was supposed to meet Amit Shah. What was the latest status? Who was supposed to meet Amit Shah? Your, Amit Shah is not here. Oh, my team. Yeah, yeah. So they have been denied an appointment, and they are sitting in dharna. And the Honorable Chief Minister of West Bengal has done a press conference and said that she will reach Delhi by 5:30 and will join the MPs at North Block outside Home Ministry's office. Sorry? আচ্ছা টাইম পেয়েছে, সুতরাং আমি কনফারেন্সে আছি বলে হয়তো জানি না। ঠিক আছে। হাই স্যার, দিস ইজ শ্রীতমা ফ্রম Hi. দ্য বঙ্গ নিউজ। স্যার, আমার একটাই প্রশ্ন, সেটা হয়তো পুরোপুরি রাজনৈতিক নয়, সেটা হলো বিপ্লব মানে রেভলিউশন, মানে একটা ভালো কিছুর স্বার্থে কিছু করা। আর সেখানে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে জিনিসটা করা হলো সায়নী ঘোষের ওপর আক্রমণ, নামটা কতটা যথাযথ? এবং বিজেপি সরকারই বলে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু একই সঙ্গে উত্তরপ্রদেশের ঘটনা বারংবার আমাদের চোখের সামনে আসছে, আরও বিভিন্ন দেশের ঘটনা আসছে। আজ সায়নী ঘোষকে যে কারণে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে, খুনের প্ররোচনা, এটাও তো সম্পূর্ণ মিথ্যে। এই মিথ্যাচারটা এবং এই সমস্ত নিয়ে আপনি কি বলবেন? এগুলো আপনাদের সামনেই রয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন তার মধ্যেই উত্তর রয়েছে যে খুনের প্ররোচনা কাকে খুন করতে গেছে প্রশাসন বলতে পারছে না, ক্রিমিনাল ইন্টিমিডেশন কার বিরুদ্ধে বলতে পারছে না। এবং বিপ্লব দেব, নাম বিপ্লব রাখলে তো হলো না, 56 ইঞ্চি ছাতি, আর আলটিমেটলি দেখলেন কি পরিণতি হলো। কৃষকদের কাছে মাথা নত করে তো সেই বিল প্রত্যাহার করতে হলো। সুতরাং এসব দেখিয়ে লাভ নেই। নাম বিপ্লব হলেই যে বিপ্লব হবে, নিঃশব্দ বিপ্লব ত্রিপুরায় শুরু হয়ে গেছে। তাই আমি আগের মিটিংয়ে বলেছিলাম আপনার নাম বিপ্লব দেব না রেখে আপনি বিগ ফ্লপ দেব রাখুন, সেটাই যথাযথ আপনার জন্য। আর স্যার, আমার আরেকখানেই প্রশ্ন, সেটা হলো গিয়ে অনেকেই বলছে, মানে রাহুল গান্ধী কয়েকদিন আগে বলেছিলেন যে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে যখন নির্বাচন হবে তার আগেই হঠাৎ করে দেখা যাবে মোদী সরকার কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হবে। অনেকটাই কি সেরকমই ঘটনাটা ঘটলো এবারে? আমি সম্পূর্ণভাবে মনে করি যে কৃষি বিল কেন্দ্র যে প্রত্যাহার করেছে এর ক্রেডিট কোনো রাজনৈতিক দলের নয়, এর ক্রেডিট সম্পূর্ণভাবে কৃষকদের এবং কৃষক সংগঠনগুলির। কোনো রাজনৈতিক দল বলতে পারে না যে আমি বলেছিলাম দেখো প্রত্যাহার করেছে। যেভাবে তারা অনবরত অবিরাম রাস্তায় থেকে ঠান্ডার মধ্যে, বৃষ্টির মধ্যে, গরমের মধ্যে দিনের পর দিন কাটিয়ে প্রতিবাদ জানিয়েছে শান্তিপূর্ণভাবে, অহিংসার রাস্তা বেছে নিয়ে, আমি আমার দেশের কৃষকদেরকে ধন্যবাদ জানাই এবং সম্পূর্ণ ক্রেডিট কৃষকদের, কোনো রাজনৈতিক দলের নয়। ঠিক আছে, তাহলে আজকের সাংবাদিক বৈঠক আমি এখানেই শেষ করলাম। সুবলদার কিছু বলার আছে? সকলকে ধন্যবাদ। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাংসদ, তার সাংবাদিক বৈঠক আপনারা সবাই উপস্থিত ছিলেন এবং আসন্ন ত্রিপুরার যে পুরভোট তার প্রাক্কালে তিনি নিঃশব্দ বিপ্লবের ডাক দিয়ে